আগামীকাল চতুর্থ দফা নির্বাচন ডিসিআরসিতে দিনভর ব্যস্ততার ছবি তুলে ধরেছে আপনাদের সামনে। প্রস্তুতি চূড়ান্ত, নজরে আসানসোল, বহরমপুর, বোলপুর, বীরভূম। নজর থাকছে কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান, দুর্গাপুর এবং বর্ধমান পূর্বের দিকেও। সবচেয়ে বেশি সংখ্যক বাহিনী পূর্ব বর্ধমানের দিকে। বিভিন্ন জায়গায় নির্বাচনের তথ্য আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরব, কিন্তু তার আগে চতুর্থ দফা নির্বাচনের ঠিক আগের মুহূর্তে ছবি বিভিন্ন জায়গার সঙ্গে নিরাপত্তার ছবি বা ঠিক কি আমাদের প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় রয়েছে, সমস্ত জায়গা থেকে প্রতিবেদন তুলে ধরছে এবং তারই সঙ্গে কিন্তু শেষ মুহূর্তের আপডেট, বুথগুলির ছবি, স্পর্শকাতর বুথের সংখ্যা, অতি স্পর্শকাতর বুথের সংখ্যা ঠিক কি, বিভিন্ন জায়গায় নিরাপত্তার ডেপ্লয়মেন্ট অর্থাৎ বাহিনী কোথায় কি কত সংখ্যক দেওয়া হচ্ছে তারই ছবি তুলে ধরছি এবং ঘটনাক্রম বিভিন্ন জায়গায় ঠিক কি হচ্ছে তার ছবিও তুলে ধরছি। চতুর্থ দফা নির্বাচনের বিভিন্ন চিত্র তুলে ধরবো, অর্থাৎ আগামীকালকের নির্বাচন যা শুরু হতে চলেছে তার আগে এই মুহূর্তে তুলে ধরছি মোট বুথের সংখ্যা এবং তারই সঙ্গে স্পর্শকাতর বুথের সংখ্যা যা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। বিস্তারিত তথ্য তুলে ধরছি আপনাদের সামনে। বহরমপুরে মোট বুথের সংখ্যা 1879, যার মধ্যে স্পর্শকাতর 558টি। কৃষ্ণনগরের ক্ষেত্রে মোট বুথের সংখ্যা 1841টি, স্পর্শকাতর 338টি। রানাঘাটে 1983টি মোট বুথের সংখ্যা, 410টি স্পর্শকাতর বুথের সংখ্যা। বর্ধমান পূর্বের ক্ষেত্রে 1942টি মোট বুথের সংখ্যা, যার মধ্যে স্পর্শকাতর 301টি বুথ। বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট এবং বর্ধমান পূর্বের ছবিও তুলে ধরছি। বহরমপুরে 1879টি মোট বুথ, যার মধ্যে স্পর্শকাতর 558টি বুথের সংখ্যা, 558টি স্পর্শকাতর। কৃষ্ণনগরে 1841টি মোট বুথ, 338টি স্পর্শকাতর বুথ। রানাঘাটে 1983টি মোট বুথের সংখ্যা, যার মধ্যে 410টি স্পর্শকাতর বুথ। বর্ধমান পূর্বে 1942টি মোট বুথের সংখ্যা, যার মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা 301টি। এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধিরা। বহরমপুর থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সোমা মাইতি এবং তারই সঙ্গে বীরভূম থেকে রয়েছে আমাদের অপর প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। সরাসরি চলে যাব দুই প্রতিনিধির কাছে। প্রবীর, প্রথমেই জানতে চাইব বীরভূমের সার্বিক চিত্র সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা ঠিক কি নজরে আসছে? দেখো, বীরভূম কিন্তু রাজ্য রাজনীতিতে বরাবরই একটা অন্যতম জেলা। সেক্ষেত্রে দাঁড়িয়ে অতীতেও দেখা গেছে যে কেন্দ্রীয় বাহিনী, অতি স্পর্শকাতর বুথ আগে নির্বাচনগুলো তো ছিল, আগে নির্বাচন কমিশনের নজরদারিতে সবসময় থাকে বীরভূম, এবারেও রয়েছে। ব্যতিক্রম কিন্তু তেমন কিছু নয় যে নিরাপত্তার দিক থেকে বীরভূমকে কিন্তু কার্যত যথেষ্ট গুরুত্ব দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করেছে জাতীয় নির্বাচন কমিশন, যে কোথাও যাতে কোনো অসুবিধা না হয়। বীরভূমে যেটা এবারের ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে যে বীরভূম যে বরাবর যে বীরভূম নজরে থাকে রাজনৈতিক মহলের, সাধারণ মানুষের, নির্বাচন কমিশনের, যার জন্য অর্থাৎ যিনি গুড় বাতাসা দেন, নকুলদানা দেন, যার কথায় চরম চরম ঢাক বাজে প্রতিটি নির্বাচনে, সেই অনুব্রত মণ্ডল, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল কিন্তু এবারের নির্বাচনে বীরভূমে অনুপস্থিত। এটাই হচ্ছে অত্যন্ত নজর কাড়া বিষয় যে অনুব্রত মণ্ডল এবারে বীরভূমে কিন্তু নির্বাচনে তিনি নেই, এই মুহূর্তে তিনি তিহার জেলে রয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আগামীকাল বীরভূমে নির্বাচন কিভাবে হয় এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একদিকে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু অনেক আগে থেকে বীরভূমে নজর দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বীরভূমে রাশ তিনি ধরেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেছে যে কখনো সাংগঠনিক বৈঠক করেছেন বীরভূমে এসে, কখনো বৈঠক করেছেন ক্যামাক স্ট্রিটে তিনি বীরভূমের নেতাদের সঙ্গে, অর্থাৎ সংগঠনের রাশ কিন্তু অনেক আগে থেকে তৃণমূল কংগ্রেস ধরতে শুরু করেছে। এবং বীরভূম কিন্তু তৃণমূল জেলার তৃণমূলের একটি গড়। 2021 নির্বাচনে দেখা গেছে যে 11টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 10টি আসন দখল করেছে এবং যে দুটি লোকসভা রয়েছে বীরভূমে
এবং বোলপুর 2014 সাল থেকে কিন্তু এই দুটো লোকসভা তৃণমূল কংগ্রেসের দখলে। সুতরাং অনুব্রত মণ্ডলহীন বীরভূমে আগামীকালের ভোট কেমন হবে সেটা কিন্তু একটা দেখার বিষয়, নজর কাড়ার বিষয়। অন্যদিকে বিজেপিও কিন্তু তারা সংগঠনকে অনেকটাই শক্তিশালী করেছে বীরভূম এবং বোলপুরে, পুরো জেলা জুড়ে। সেখানেও কিন্তু তাদের মধ্যে অভ্যন্তরীণ সমস্যা রয়েছে বিজেপির মধ্যে, এবং তৃণমূলের মধ্যেও কিন্তু অভ্যন্তরীণ সমস্যা রয়েছে, যার জন্য সাংগঠনিক বৈঠক ক্ষেত্রে এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বার্তা দিয়েছেন যে যে সমস্ত পঞ্চায়েতে, যে সমস্ত ওয়ার্ডে পঞ্চায়েত নির্বাচনে, পুরসভা নির্বাচনে যেতে হয়েছে, সেই সমস্ত ওয়ার্ড পুরসভা জিততে হবে, নইলে কিন্তু দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। অর্থাৎ কোথাও কোনো অন্তর্ঘাত যাতে না হয় তার জন্য সাংগঠনিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন। বিজেপির অন্দরেও কিন্তু এরকম অন্তর্ঘাত বা অভ্যন্তরীণ সমস্যা রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে বীরভূমের যে দুটো আসনে তৃণমূল কংগ্রেস 2019-এ ভালো ফল করেছে এবং 21-এ বিধানসভা নির্বাচনে সামগ্রিকভাবে তৃণমূল ভালো ফল করেছে এই জেলায়। সেক্ষেত্রে দাঁড়িয়ে 2019-এ যারা তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তারা কিন্তু এবারও বোলপুর এবং বীরভূমের প্রার্থী। মাঝখানে বিজেপির ক্ষেত্রে কিছুটা অদল বদল ঘটেছে। দেবাশিস, যিনি আইপিএস অফিসার, তিনি কিন্তু এখানে ভোটে দাঁড়িয়েছিলেন। তিনি ক্লিয়ারেন্স না পাওয়ায় রাজ্য সরকারের কাছ থেকে শেষ মুহূর্তে তার নমিনেশন বাতিল হয়। অন্যজন তিনি এখানে নমিনেশন জমা দেয় বিজেপির তরফে। সুতরাং নির্বাচনের আগে বিজেপির মধ্যে একটা ডামাডোল এখানে দেখা গেছে, তৃণমূলের মধ্যে অভ্যন্তরীণ সমস্যা রয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে এই যে দুটি আসন বোলপুর এবং বীরভূম, এই দুটো আসনে শেষ মুহূর্তে কে আগামী নির্বাচনে জিতবে সেটা দেখার বিষয়। কিন্তু আগামীকালের ভোট কতটা শান্তিপূর্ণ হয়, কারণ বীরভূমে বারবার বিভিন্ন অভিযোগ উঠেছে, বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে বীরভূমে এক একটা জায়গা কার্যত রাজনীতির ক্ষেত্রে বা সংবাদ মাধ্যমের শিরোনাম উঠেছে সে সবসময়। সে বকরি বলো, নানুর বলো, পারুই বলো, বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে এই নামগুলো শিরোনামে এসছে অশান্তির আবহে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আগামীকাল অনুব্রত মণ্ডলহীন বীরভূমের নির্বাচন কতটা শান্তিপূর্ণ হয় সেটা কিন্তু দেখার বিষয়। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তথ্য ইতিমধ্যেই প্রবীর তুলে ধরলো। আর এবারে চলে যাব বহরমপুরের, সঙ্গে রয়েছে সোমা মাইতি। সোমা, বহরমপুরের সার্বিক চিত্র এবং নিরাপত্তার ছবি ঠিক কি নজরে এলো? দেখো, রাত পোহালেই বহরমপুর লোকসভা নির্বাচন, এবং বহরমপুর লোকসভা তুমি জানো যে একেবারেই নজর কাড়া কেন্দ্র রয়েছে, এবং কালকে যে কটা জায়গাতে ভোট হচ্ছে তার মধ্যে বহরমপুর হচ্ছে অন্যতম। তার মূল কারণ হচ্ছে অধীর চৌধুরী এখানে সব থেকে বড় ফ্যাক্টর, এবং অধীর চৌধুরী যে 25 বছরের সাংসদ, এবং তিনি তার গড় ধরে রাখতে পারবেন নাকি নতুন কোনো ইকুয়েশন এখানে উঠে আসবে, নাকি কংগ্রেস পাশাপাশি তৃণমূল কংগ্রেস বা বিজেপি তারা নতুন শক্তি হিসেবে উঠে আসছে কিনা, এটা কিন্তু এদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। তার কারণ আমরা দেখেছি গত লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী মূলত যে জায়গা থেকে লিড দিয়েছিলেন সেটা হচ্ছে বহরমপুর এবং কান্দি, এই দুটি বিধানসভা থেকে তার সর্বোচ্চ লিড ছিল, এবং সেই লিড কি আদৌ অধীর চৌধুরী ধরে রাখতে পারবেন? তার কারণ গত বিধানসভার দিকে যদি আমরা দেখি তাহলে দেখব যে বহরমপুরে এখানে বিজেপি এখানে বিধানসভায় লিড দিয়েছে এবং কান্দিতে তৃণমূল কংগ্রেস লিড দিয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই সময়কালের মধ্যে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেখানেও কিন্তু কংগ্রেসের কিন্তু ফলাফল আশানুরূপ নয়। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি এই সময়কালের মধ্যে অনেকটা শক্তি সঞ্চয় করেছে, এবং তৃণমূল কংগ্রেস তারা প্রার্থী ইউসুফ পাঠানকে দিয়ে যেভাবে চমক দিয়েছেন, একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার তারা প্রচারে এসেছেন, এবং কর্মীদের ওপরেও কিন্তু একটা প্রবল চাপ রেখেছেন যে পৌরসভা এবং গ্রাম পঞ্চায়েত নির্বাচন এবং বিধানসভা ফলাফলের যে ফলাফল ছিল, নির্বাচনের যে ফলাফল ছিল, সেই ফলাফলের ধারা তাদের অব্যাহত রাখতে হবে। ফলত সবটা মিলিয়ে কিন্তু অধীর চৌধুরীর এই গড় ধরে রাখার একটা আপ্রাণ, একটা মরিয়া একটা চেষ্টা চলছে সমস্ত মহলে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসও কিন্তু এই আসনটি ছিনিয়ে নেওয়ার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি বিজেপি তারাও কিন্তু এই সময়কালের মধ্যে অনেকটা শক্তি সঞ্চয় করেছে, তারাও কিন্তু প্রচারের ময়দানে খুব ভালোভাবেই রয়েছে বেশ কয়েকটি বিধানসভার ক্ষেত্রে। সবটা মিলিয়ে কিন্তু আমাদের নজর থাকছে আগামীকালের নির্বাচনের দিকে। অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু যথেষ্ট আঁটোসাঁটো রয়েছে। 73 কোম্পানি আধা সামরিক বাহিনী মোতায়েন হয়েছে এই গোটা লোকসভা এলাকা জুড়ে, এবং বড়সড় এখনো পর্যন্ত কিন্তু নির্বাচনের আগে 24 ঘন্টায় কোথাও কোনো রকম বড় অভিযোগ নেই, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে বড় অভিযোগ করা হয়নি বা কোনো হিংসার ঘটনাও এখনো পর্যন্ত ঘটেনি। শোভা, আমাদের সঙ্গে থাকো। সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। বীরভূম এবং বহরমপুরের ছবির পর এবার চলে যাব কৃষ্ণনগরে, অয়নের কাছে। অয়ন, কৃষ্ণনগরে রাজনৈতিক চিত্র এবং তারই সঙ্গে নিরাপত্তার ছবি সব মিলিয়ে কি উঠে আসছে?
দেখো, অবশ্যই খুব দুই হেভিওয়েটের লড়াই, যেমনটা আগে বলছিলাম, তোমার সাথে আগে কথা হচ্ছিল, এবং সাংগঠনিকভাবে এক একটি জায়গাতে এক একটি দল শক্তিশালী। যেমন শহরাঞ্চল কৃষ্ণনগর, এখানে তৃণমূল কংগ্রেসের অনেকটাই শক্ত ঘাঁটি। আবার এখান থেকে যত করিমপুরের দিকে যাওয়া যাবে সেখানে তৃণমূলের শক্ত ঘাঁটি। কিন্তু আমরা যদি একদম বিপরীত প্রান্তে যাই তাহলে সেক্ষেত্রে বিজেপি বিগত কয়েক বছরের মধ্যে তারাও সাংগঠনিকভাবে নিজেদের শক্তি অনেকটাই বাড়িয়েছে বলে বিজেপি দাবি করে। এবং এই অবস্থাতে একদম হাড্ডাহাড্ডি লড়াই হবে, নেক টু নেক ফাইট হবে। এবং সেই নেক টু নেক ফাইট বা লড়াইকে কেন্দ্র করে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, গোটা কৃষ্ণনগর শহর থেকে শুরু করে এই লোকসভা কেন্দ্রের প্রত্যেকটি বুথ ইতিমধ্যেই এখানে যখন ইভিএম পৌঁছেছে তখন সঙ্গে সঙ্গে সেখানে আধা সেনা তারা শিবির করেছে, তারা ক্যাম্প করেছে। শহরের রাস্তার বিভিন্ন জায়গাতে আনাচে কানাচে আমরা কেন্দ্রীয় আধা সেনাকে দেখতে পাচ্ছি। প্রচুর পুলিশ ইতিমধ্যেই কৃষ্ণনগর শহরে ছয়লাভ হয়ে গেছে, যাতে নির্বাচনের আগের দিন কোনোভাবে অপ্রীতিকর ঘটনার খবর না পাওয়া যায়। এবং ভোট পর্যায়টা অর্থাৎ সকাল 7টা থেকে একদম বিকেলে ভোটদান পর্ব শেষ না হওয়া পর্যন্ত যাতে প্রতিটি ভোটার তারা বুথে নির্ভয়ে যেতে পারেন, সেই জন্য ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র বুথের ভিতরে নয়, বুথের বাইরেও বহু জায়গায় সেখানে আধা সেনা তারা পিকেটিং করছে, তারা মোতায়েন রয়েছে ভোটারদের আশ্বস্ত করার ক্ষেত্রে। ভোটাররা যদি তাদের স্বতঃপ্রণোদিত যে ভোটদান, যেমন আমরা বিগত 3 দফার নির্বাচনে দেখেছি, পশ্চিমবঙ্গ কিন্তু ভারতবর্ষের অন্যান্য যে কোনো রাজ্যের থেকে অনেক বেশি ভোট কাস্ট করেছে। এই পার্সেন্টেজ অফ পোলিং এটা কিন্তু কোথাও না কোথাও নির্বাচন কমিশন যেটা মনে করছে শান্তিপূর্ণ বা অবাধ নির্বাচনের একটা ইঙ্গিত। সেই ইঙ্গিত চতুর্থ দফায় কালকে যে কটি লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে, বিশেষ করে কৃষ্ণনগর যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি, সেখানে মানুষ দিতে পারেন কিনা সারাদিন অবশ্যই আমাদেরও নজর থাকবে। হয় না, আমাদের সঙ্গে থাকার এবারে চলে যাব রানাঘাটের সঙ্গে রয়েছে বিশ্বজিৎ মিত্র। বিশ্বজিৎ, রানাঘাটের সার্বিক চিত্র এবং নিরাপত্তা ব্যবস্থা ঠিক কি উঠে আসছে? রাজপোহালে চতুর্থ দফার নির্বাচন, আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি রানাঘাট লোকসভা কেন্দ্র। তবে রানাঘাট লোকসভা কেন্দ্রের একেবারে গুরুত্বপূর্ণ একটা লোকসভা কেন্দ্র। তো এই রানাঘাট লোকসভা কেন্দ্রের অধিকাংশটাই সীমান্তবর্তী এলাকাতেই এলাকার মধ্যে রয়েছে। তবে আমরা যদি দেখি যে সেটা হচ্ছে যে নিরাপত্তা একেবারে বেড়াজালে মুড়ে ফেলা হয়েছে রানাঘাট লোকসভা কেন্দ্রকে। সেটা হচ্ছে রানাঘাট কেন্দ্রের মোট ভোট গ্রহণের সংখ্যা হচ্ছে 1157, মোট বুথ হচ্ছে 1983 এবং মোট ভোটারের সংখ্যা হচ্ছে 18,71,910 জন। তার মধ্যে পুরুষ ভোটার হচ্ছে 9,59,364, মহিলা ভোটার হচ্ছে 91,486, তৃতীয় লিঙ্গের ভোটার 60 এবং 85 বছরের ঊর্ধ্বে যেটা হচ্ছে 12,000। ইতিমধ্যেই 54.3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে। গত পঞ্চায়েত ভোটের দিকে যে আমরা যদি তাকিয়ে দেখি যে সেটা হচ্ছে যে সব থেকে গুরুত্বপূর্ণ ছিল এই কেন্দ্রের বিভিন্ন নির্বাচন। প্রচুর বুথ জ্যাম থেকে শুরু করে বোমাবাজি এবং গুলি চালানো পর্যন্ত অভিযোগ রয়েছে। প্রশাসনের তরফ থেকে কোনো দিকে কিন্তু কারো এবার কড়া নজর রয়েছে এই সমস্ত কেন্দ্রগুলিতে। যেহেতু সীমান্তবর্তী এলাকা সেহেতু কেন্দ্রীয় বাহিনী প্রচুর পরিমাণে সেখানে মোতায়েন করা হয়েছে এবং ইতিমধ্যে ডিসিআরসি থেকে বিভিন্ন কেন্দ্রগুলিতে তারা ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছে গেছে। সকাল একেবারে 6টা থেকেই ভোট গ্রহণ শুরু হবে। আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে আছি রানাঘাটের একটা মডেল বুথ। এখানে এখনো পর্যন্ত আমরা যদি এখানে দেখি যে সেটা হচ্ছে বিভিন্ন ভালো রকমের ফুলের টপ থেকে শুরু করে সেলফি জোন থেকে শুরু করে এখানে সাজানো হচ্ছে এবং সকাল হলেই এই ভোট গ্রহণ কেন্দ্রটা একটা সুন্দর একটা যে ভোটের যে একটা উৎসব, সেটা একটা আমেজ এখানে ফিরে পাবে বলে আমরাই মনে করছি। শিলাদিত্য, ধন্যবাদ বিশ্বজিৎ, অয়ন, সোমা এবং প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।